So, honorable members of the ULAB Board of Trustees, our respected guests, my dear faculty members, and dear students and other audience, if there is any, I welcome you here today on the occasion of our 10th foundation anniversary of University of Liberal Arts. So I am to tell you on that day, we are all ULABians, we love ULAB, we are dedicated to ULAB. So a big hand for all the ULABians. Well, myself, Muntasir Mamun, I am the advisor of Theatre ULAB and also a teacher in the English department. Well, so I am expected to speak in Bangla today, but forgive me if I make any mistake, since I am a teacher from English department, but I will try my best. So, শরতের এই স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের সকলকে আজ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সঙ্গী হবার জন্য। আমরা থিয়েটার ইলাম থেকে আজ পরিবেশন করতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ডাকঘর। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন ডাকঘর কেন, এখন কেন, কারণ আমরা তো এখন মোবাইল ইউজ করছি, ইন্টারনেট ইউজ করছি, ডাকঘর কেন, এর প্রাসঙ্গিকতা আছে কিনা আজকের এই 21st সেঞ্চুরিতে। কিন্তু আমি বলতে চাই হয়তো এই ডাকঘরটি সেই ডাকঘর নয়। রবীন্দ্রনাথ যে ডাকঘর লিখেছেন তা আজও যথেষ্ট প্রাসঙ্গিক, অনেকাংশেই প্রাসঙ্গিক, কারণ আজকের এই রবীন্দ্রনাথের ডাকঘর বলবে মুক্তির কথা, বলবে মানবতার কথা, বলবে প্রকৃতির সাথে মানুষের যে আধ্যাত্মিক সম্পর্ক, তার কাছে যাওয়ার যে তীব্র বাসনা, তার কথা। সুতরাং রবীন্দ্রনাথ কখনোই বাঙালি জীবনে অপ্রাসঙ্গিক হতে পারেন না, তিনি সবসময় প্রাসঙ্গিক। যাই হোক, এই মুহূর্তে এই নাটকটি উপস্থাপন করতে গিয়ে আমি খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় খালেদ খান স্যারকে, কারণ এটি তারই প্রজেক্ট ছিল, উনি এটা করতে চেয়েছিলেন, উনি শেষ করে যেতে পারেননি। আমরা চেষ্টা করেছি তার কাজটাকে শুধু এগিয়ে নেওয়ার জন্য, আপনাদের সামনে একটি পূর্ণাঙ্গ নাটক উপস্থাপন করার জন্য। আর এই কাজে আমাদের সাহায্য করেছেন খালেদ খান স্যারের সুযোগ্য সহচর, আমি বলবো মিস্টার মুস্তাফিজ শাহিন। আমি মিস্টার মুস্তাফিজ শাহিনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য এবং এই নাটকটি শেষ করতে সাহায্য করার জন্য। আমরা মুস্তাফিজ শাহিন ভাইয়ের জন্য একটি তালি দিতে চাই। আমি হয়তো থ্যাঙ্কস গিভিং এর জন্য নাটকের পরে আর সময় পাবো না, সুতরাং দু একটি থ্যাঙ্কস যেটি না দিলেই নয়, এটি আগেই দিয়ে ফেলতে চাই। একজনকে থ্যাঙ্কস না দিলে চলেই না, তিনি হচ্ছেন জুডিথা ম্যাডাম। ওনার অনুপ্রেরণা, ওনার উৎসাহ, সেটারই ফলাফল আজকে আমরা পরিবেশন করতে যাচ্ছি রবীন্দ্রনাথের ডাকঘর। সুতরাং জুডিথা ম্যাডামের জন্য একটি তালি। So, dear audience, our performers are all our students. So, you know, our students are not professional performers. They will expect cooperation from you. এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আমি বক্তব্য দিচ্ছি মাইক্রোফোন দিয়ে, কিন্তু নাটকের সময় কোনো মাইক্রোফোন থাকবে না, কোনো শব্দবর্ধক যন্ত্রের সাহায্য ছাড়াই তারা আপনাদের কাছে তাদের সংলাপটি পৌঁছানোর চেষ্টা করবে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব নাটক চলাকালীন সময়ে কোনো শব্দ না করার জন্য। কারোর সঙ্গে দয়া করে কথা বলবেন না, অথবা চেয়ারটিকে ঠেলে হয়তো কোনো শব্দ তৈরি হতে পারে, এই ধরনের ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সুতরাং আমি আর কথা বাড়াতে চাই না, আসুন আমরা একসাথে উপভোগ করি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর। ধন্যবাদ। মুশকিলে পড়ে গেছে, যখন ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না, কিন্তু এখন কোথা থেকে এসে
যে আমার ঘর জুড়ে বসলো, ও চলে গেলে এই ঘর যেন আর ঘরে থাকবে না। আচ্ছা কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো বলেন কি? হ্যাঁ, শাস্ত্রে বলেছে পত্রিকান সঙ্গীতান কপবাদ সমুদ্ভবান। আপনিও শ্লোকগুলো আর আওড়াবেন না, ওগুলো শুনলে আমার ভয় আরো বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটা বলেন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয় সাবধানে রাখতে হবে সেটা স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলে দিয়েছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে যে দিন রাত ঘরের মধ্যে বেঁধে রাখা ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু, এই দুই ওই বালকের পক্ষে বিষবাদ। তাই তো শাস্ত্রে বলেছে অপস্মারে জ্বরে কাশে কামলায় কলিমকে। থাক থাক, আপনার শাস্ত্র থাক, তাহলে ওকে বন্ধ করে রেখে দিতে হবে। আচ্ছা অন্য কোনো উপায় নেই? কিচ্ছু না, কারণ পবনে তপনে জৈব। আপনারও চৈবতে আমার কি হবে বলুন তো? ও থাক না, কি করতে হবে সেইটা বলেন। কিন্তু আপনার ব্যবস্থা আছে বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখলে আমারই বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফল তত বেশি। তাই তো মহর্ষি যেমন বলেছেন ভেষজং হিত বাক্যং চ তিক্তং আশু ফলপ্রদং। আজ তাহলে দুটি দত্ত মশাই আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, এই হবে আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি এমনি হবে আমার হাতে পড়লে বাঁধা, সেই হবে তার বাঁধন, সে কি অমনি হবে আমাকে যে বাঁধবে ওই ধরে। রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। কেন আমাকে তোমার ভয় কিসে? তুমি যে ছেলে খা বাবা সর্দার। তুমি তো ছেলে নাও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়স হয়ে গেছে, তোমার ভাব নাকি? ঘরে যে ছেলে একটি এনেছি, সে কি রকম? আমার স্ত্রী যে পশুপুত্র নেবার জন্য খেপে উঠেছিল। সে তো অনেকদিন থেকেই শুনছি, কিন্তু তুমিই যে নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে একটি পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সেটা মনে করি আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে যেন আমার কিরকম লেগেছে। তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকা পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতো, সে কেবল একটি নেশার মতো ছিল, রোজগার না করে কোনোভাবে থাকতে পারতাম না। কিন্তু এখন যে টাকা করছি তা সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে কি ভারী আনন্দ পাচ্ছি। বেশ বেশ, তা ছেলেটি কোথায় পেলে বলো দেখি? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো। জানো, ছোটবেলার মা মারা গিয়েছে, কিছুদিন হলো বাপটাও মারা গেল। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলছে ওর ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেভাবে প্রকোপিত হয়ে উঠেছে তাতে আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় হলো এই শরতের রৌদ্র আর বাতাস থেকে ওকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বাইরে বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছে শরতের রৌদ্র আর হাওয়ারি। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার কিছু খেলাও আমি জানি। আমার কাজকর্মকে সেরে আসি, পরে ওই ছেলের সঙ্গে ভাব করে নেব। আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে আমার কাছে পড়লে বাধা, সেই হবে তার বাঁধন, সে কি অমনি হবে। কি অমর? আমি কি ওই উঠোনটা যেতে পারবো না? না বাবা, ওই যেখান থেকে পিসিমার যাতায়াতের ডালগুলি, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের ফুলগুলি তুমি
গিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে। আমি ওখানে যেতে পারবো না। না বাবা, আমি যদি কাঠবিড়ালি হতাম তবে বেশ হতো। কিন্তু পিসে মশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কি করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি খুললে কি সমস্ত জানতে পারে? বেশ, তাও জানো না বুঝি? পুঁথি কিছুই খুলিনি, তাই জানি। দেখো অমল, বড় বড় পণ্ডিতেরা তোমার মতো, তারা যে ঘর থেকে বেরোয় না। ওরা কখন বেরোবে বলো? তারা যে ঘরে বসে বসে কেমন পুঁথি পড়ে, কোনো দিকে তাদের চোখ নেই। অমল বাবু, তুমি একদিন বড় হলে পণ্ডিত হবে, এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই তোমাকে দেখে আশ্চর্য হয়ে যাবে। না না, পিসে মশাই তোমাকে পায়ে পড়ে আমি পণ্ডিত হবো না। পিসে মশাই আমি পণ্ডিত হবো না। আমি যা আছে সব কেবল দেখে বেড়াবো। তারপরে পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো।
তোমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে আমি একদিন ছাতু খাবো। কিন্তু তারপর আমি পণ্ডিত হতে পারলাম না। পিসে মশাই, পিসে মশাই, ওই ওই আলো দই দই আলো দই। দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে দিব? আমার কাছে তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? দই কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? দই আমি যদি তোমার সাথে যেতে পারতুম তবে যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানে। আহা, বাচ্চা তোমার কি হয়েছে? জানি না আমার কি হয়েছে। আমি তো কিছু বলিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। জয়মালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচকুড়া পাহাড়ের তলায়, সামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামলি নদী। কি জানি, হয়তো তোমাদের গ্রাম আমি দেখেছি, কিন্তু কবে ছাড়া কি মনে পড়ছে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না 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 না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরোনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম। একটা লাল রঙের রাস্তা থাকে না? ঠিক বলছো? সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। আর সেখানে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, একদম ঠিক। আমাদের গয়লাপাড়ার সব মেয়েরা নদী থেকে তো জল তুলে নিয়ে যায়, তবে তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, কখনো যাইনি। কিন্তু কবিরাজ সেদিন আমাকে বাইরে বেরোতে বলবে, তুমি নিয়ে যাবে আমাকে তোমার সঙ্গে। যাবো বই কি, নিশ্চয়ই নিয়ে যাবো। আর আমাকে তোমার মতো এরকম দই বেচতে শিখিয়ে দিও। ওরকম বাঁক কাটিয়ে, ওরকম খুব দূরে রাস্তা দিয়ে। মরে যায়, তুমি দই বেচতে যাবে কেন? তুমি তো এত এত পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না 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 না, আমি কখনো পণ্ডিত হবো না। আমি আমি তোমাদের পুরো পথের তলায় ওই গয়লাপাড়া থেকে দই নিয়ে এসে গ্রামে গ্রামে দেশে দেশে বেঁচে বেড়াবো। কেমন করে তুমি বলো? দই দই ভালো, আমাকে শিখিয়ে দাও। হায় পোড়া বাবা, এ শুরু কি শেখবার সুর? না না, ও শুনতে আমার খুব ভালো লাগে। আকাশে খুব শেষ থেকে পাখির ডাক শুনতে মন যেমন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক এসেছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, একবার দই তুমি নাও। না না, আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার একবার দই নিলে আমি যে কত খুশি হব। দইওয়ালা, তোমার কি দেরি হয়ে গেল? না বাবা, আমার কোনো দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, তা তোমার কাছ থেকে শিখে নিলুম। দই দই ভালো দই, পাঁচমুড়া পাহাড়ের তলায় সামলি নদীর ধারে গোয়ালাদের বাড়ির দই দই।
ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করবো? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড়টা পেরিয়ে। যদি তোমাকে রাজার কাছে ধরে নিয়ে যাই? রাজার কাছে? নিয়ে যাও না আমাকে প্রহরী। কবিরাজ যে আমাকে বাইরে বেরোতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে দিন রাত্রি কেবল এইখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? তাই বটে। আচ্ছা, তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, আর কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজালে তো সময় হবে। তাই কি হয় নাকি? সময় হলে তবেই না আমি ঘন্টা বাজিয়ে দেই। তুমি তো দেখছি কিছুই জানো না। বেশ লাগে তোমার এই ঘন্টা। তোমার ঘন্টা যখন বাজে ঢং, 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 আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা ওই যে রাস্তার উপরে বড় বাড়িটার মধ্যে মিশিয়ে হয়ে গিয়েছে, আর ওখানে লোকজন কেমন আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? কার ডাকঘর বাবা? রাজার ডাকঘর। তোমার প্রশ্ন শুনলে তো আমার হাসি পায়। আচ্ছা, রাজার ডাকঘরে কি রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে ওই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামে চিঠি আসবে? আমি তো ছেলে মানুষ। ছেলে মানুষ তো কি হয়েছে? ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট করে চিঠি লাগে। আচ্ছা, আমার নামে চিঠি আসলে আমাকে কে এনে দেবে? রাজার যে কত ডাকঘর করা আছে না, ওরা এনে দেয়। দেখোনি বুকে গোল গোল সোনার তাপমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘুরে? কোথায় ঘুরে আবার? ঘরে ঘরে, দেশে দেশে। বেশ তো, তবে আমিও বড় হলে রাজার ডাকঘর করা হবো। ডাকঘর করা সেবারই মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে শুধু চিঠি বিলে করে বেড়ানো, সেবারই জবর কাজ। হাসছো কেন? ওই কাজটাই আমার সব থেকে ভালো লেগেছে। না না না, তোমার কাজটা অনেক ভালো। দুপুরবেলা যখন লোকজন ঝাঁ ঝাঁ করে, তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং। আবার একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাড়ির কোন অন্ধকারের মধ্য দিয়ে তোমার ঘন্টা বাজে ঢং ঢং। আর আমার মন কেমন করে। ওই যে মরণ আসছে। যদি দেখতে পাই তোমার সঙ্গে আমি গল্প করছি, তাহলে এই মুশকিলটা বাঁধাবে। কই মরণ? কই? ওই যে অনেক দূরে। ওকে বুঝি রাজা মরণ করে দিয়েছে? আরে না, উনি মরুলি করে। যে ওকে মানতে চায় না, তার সঙ্গে এমনই লাগে থাকে যে সকলে ওকে ভয় করে। সকলের সঙ্গে শত্রুতা করেই আপনার ব্যবসা চালায়। বেলা হয়ে যাচ্ছে, আগুন আমি যাই, আর সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে দেবো। আজ আমি যাই। হুঁশিয়ার! সাবধান!